আমি আপনাকে জানতে চাই কয়েকটা, একদম আপনি যদি সংক্ষেপে দেন। এক নম্বরে হচ্ছে সচিবালয়, সেটা আপনি স্বেচ্ছায় গিয়েছেন বলেছেন, কেউ আপনাকে পাঠায়নি। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে এলাকার যত বিলবোর্ড দেখলাম, যত খাবার দাবার দেখলাম, বা যত আয়োজন দেখলাম, 15-16 লাখ টাকার হিসাব, আপনার বিজ্ঞাপন দিয়েছে শুভাকাঙ্ক্ষীরা, ওটা আপনার ব্যবসা, গাড়িটা দিয়েছে শুভাকাঙ্ক্ষীরা। আবার আপনাকে আমরা পাই সেই আপনার শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ডে। তো আপনার এত শুভাকাঙ্ক্ষী কেন, এবং তাদের আপনি কি দেবেন, এবং এই অভিযোগগুলো কিভাবে খণ্ডাবেন আপনি? এই গাড়িটা বলছেন, প্রথম বললেন যে আমাকে ওই সময় দিয়েছিল, এখন সারাক্ষণই তো আপনার সঙ্গে থাকে, মানে এটা কিভাবে খণ্ডাবেন আপনি? আপনার এত শুভাকাঙ্ক্ষী কি, তাদের কোনোই স্বার্থ নেই, আপনি তাদের কিছুই দেবেন না? মানুষকে তো মহান হয়। জি বলেন, আপনার ওই কথা বলার সময় এখন। আমি খুব অল্প সময় বলতেছি। সচিবালয়ের ব্যাপারটা একদম আমি ক্লিয়ার করি। সেটা হলো যে একটা বিষয় এখানে আসতেছে না, যে যখন উনি তো আমাকে উপযাচক বললেনই, উপযাচক বলে একটা জায়গা থেকে এক সাইড করে দেওয়াটা, বরং এখানে অনুসন্ধানী রিপোর্টটা তো হওয়া উচিত ছিল শেষ পর্যন্ত। যখন উচ্চতর একটা কমিটি বানানো হলো উপদেষ্টাদের, যে ডিসি নিয়োগের বাণিজ্য হয়েছে কিনা এটা দেখা উচিত, যেহেতু তখন সিনিয়র সচিবদের নাম সহ এখানে আসলো, 3 কোটি টাকার জাল চেক পাওয়া গেল বা অন্যান্য কিছু, তো তখন পরিপূর্ণ রিপোর্ট হয়েছে। তো সেই পরিপূর্ণ রিপোর্টটাও আমাদের সামনে আসা উচিত। আমি বলবো যে সরকারের পক্ষ থেকে, এবং তদন্ত কমিশনে ডক্টর আসিফ নজরুল স্যার ছিলেন এবং অন্যান্যরা ছিলেন, ওনারা তদন্ত করে পাইছেন যে ডিসি নিয়োগে কোনো ধরনের নিয়োগ বাণিজ্য হয় স্পষ্ট। আমার কাছে আমার সময় কম, সেখানে আমার কোনো যদি অবস্থান থাকতো তাহলে সেখানেও আসতো, আর আমি এই জায়গায় আজ পর্যন্ত বসে থাকতাম। পাজেরো গাড়ি এখন আপনার সঙ্গে সার্বক্ষণিক থাকে না, এটা একদমই সার্বক্ষণিক থাকে না। যখন প্রয়োজন হয় তখন মানে এই লোকের নাম কি যে আপনাকে এত সহায়তা করে এই পাজেরো গাড়ি দিয়ে? এটা আমি বলতে চাচ্ছি না। বলতে চাচ্ছেন না? আপনার শুভাকাঙ্ক্ষী যারা আপনার বিজ্ঞাপন দিয়েছে তাদের নামও বলতে চাচ্ছেন না? তারা আমাদের এলাকায় কারা সচিবালয় পাঠিয়েছে তাদের নামও বলবেন না? সচিবালয়ে পাঠাইনি, আমি এটা স্পষ্ট করছি। সচিবালয়ে পাঠাইনি, এটা আমি আমার দায়িত্বের জায়গা থেকে গিয়েছি। আর এটা মনে হয় না বাংলাদেশের কোনো আইনে এরকম আছে, অথবা বাংলার কোনো সিস্টেমে এরকম আছে যে কোনো ব্যক্তি তার কোনো মতামত প্রকাশ করার জন্য নির্দিষ্ট কোনো জায়গাতে যেতে পারবে না। পাঠ্যপুস্তক বোর্ডে এটা আমি বলি। কে পাঠিয়েছে আপনাদেরকে সেটাই বলুন। ভাইয়া মনে হয় কিছু জিজ্ঞাসা করছিল আশিক ভাই। আমি মোখলেসুর রহমান সাহেবকে কল দিয়েছিলাম, তার নাম্বার আমি সংগ্রহ করছি অনলাইন থেকে, অনলাইনে সমস্ত সচিবদের নাম্বার পাওয়া যায়, সেখানে তার সাথে কল দিয়েছিলাম এবং ওনার পাস নিয়ে আমি সচিবালয়ে ঢুকেছিলাম। এটা ওই দিনে সচিবালয়ে ঢোকার পাস এটাই ছিল। ওই সময় ওনার সাথে ফোনে কথা বলে আমি ঢুকেছিলাম। এক, দ্বিতীয় পাঠ্যপুস্তক বোর্ড আমি বলি একদম স্পেসিফিক বলতেছি, 40 কোটি বই বাংলাদেশের ছাত্রদের জন্য ছিল। ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত মাত্র 5 কোটি বই ছাপানো হয়েছিল। এটা নিয়ে তৎকালীন যে শিক্ষা উপদেষ্টা মহোদয় ছিলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, উনি সরাসরি সাংবাদিকদের সামনে বলছিলেন যে আমি টোটালি বিট্রেড সব জায়গা থেকে, কারণ ও আওয়ামী দোসররাই বিভিন্ন দায়িত্বে তখনও ছিল, এনসিটিভি থেকে অন্যান্য জায়গাতে, এবং হলো নিউজ কাগজের যে সিন্ডিকেট ছিল সেটাও আওয়ামী দোসরদের ছাড়া পরিচালিত ছিল, যেটা ভাইরা আরও ভালো জানবে। সাবেক মন্ত্রী মোস্তফা জব্বারের ভাই রব্বানী জব্বার ছিল, এখনও সে প্রেস মালিক সমিতির ওখানে মানে সভাপতি হিসেবে আছে। আবার হলো বসুন্ধরা ছড়া সহ অন্যান্য, এরা সম্পূর্ণ কাগজের সিন্ডিকেটটা দেখতো, আর্টক্যাট সিন্ডিকেট দেখতো, দেওয়ানি কবির নামে একজন ব্যক্তি, এরা সবাই ওখানে ছিল। তো সব কিছু নিয়ে পুরো একটা সিন্ডিকেটের কবলে ছিল। এটা নিয়ে যখন হয় তখন আমার সাথে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের সরাসরি কথা হয় এরকম, এবং এর সাথে এই কাজে সহযোগিতা করার জন্য আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ব্রিগেডিয়ার সাখাওয়াত স্যার যিনি শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন, ওনাকেও বলেছিলেন যে তিনি যেন সহযোগিতা করেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারকে। তো ওনাদের সাথেই যখন আমার কথা হয় তখন ওনারাই আমাকে বলছিলেন যে এই জায়গাতে বাহিরে যে তথ্যগুলো সিন্ডিকেটরা যে বিভিন্নভাবে সিন্ডিকেট করছে, এই তথ্যগুলো একটু আমাদেরকে কোনোভাবে আলাদাভাবে দেওয়া যায় কিনা। তো তখন আমি বলছিলাম হ্যাঁ আমরা চেষ্টা করে দেখতে পারি। তখনই কিন্তু স্পেসিফিক কোন উপদেষ্টার কথা হয়েছে? ডক্টর মোহাম্মদ ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, উনি আপনাকে বলেছেন। আচ্ছা, কন্টিনিউ। হ্যাঁ, এরপরে যখন মানে এই যোগাযোগ হয় তখন আমরা এনসিটিভিতে আমি নিজে তখন যাই, যে যখন তৎকালীন চেয়ারম্যান ছিলেন তখন ওরা জিজ্ঞাসা করি সমস্যা কী হচ্ছে, মানে 5 কোটি বই ডিসেম্বরের 20 তারিখে আরও 35 কোটি বই তাহলে কীভাবে আসবে, জানুয়ারির প্রথম সপ্তাহে তো সমস্ত বই দেওয়ার কথা। তখন উনি বললেন যে প্রেস মালিকরা আমাদেরকে একদম টোটালি বিট্রেড করতেছে, কাগজের দাম ওঠানামা করতেছে, যার কারণে। তারপরে কি করলেন আপনারা? এরপরে আমরা ওই সময় এনএসআই ওখানে ছিল, ডিজিএফআই ওখানে ছিল, তারাও এই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করতেছিল, আমরাও আমাদের তথ্য নেওয়ার চেষ্টা করলাম। তখন আমরা গাজীপুর, নরসিংদী, সাভার এবং কেরানীগঞ্জ বিভিন্ন জায়গাতে। আপনাদের তো অভিযোগটা কেন উঠছে আমি একটু জানতে চাই, আমরা শেষ করতে হবে তো অভিযোগটা, সেই জায়গায় যান 2 মিনিটে। এই জায়গাতে একটু আসতে হবে
তো এই জায়গাগুলোতে যখন আমরা দেখলাম প্রেস মালিক এবং যারা সিন্ডিকেট করে তাদের বিভিন্ন জায়গায় তথ্য নেওয়া শুরু করলাম, তখন আমরা কিন্তু সেখান থেকে 2,500 টন আর্ট কার্ড নরসিংদীর এক জায়গা থেকে আমরা একটা গোপন সূত্রে পাইছি, সেটা আমরা সরকারকে জানিয়েছি এবং সাথে সাথে সেখানে সরকারি পক্ষ থেকে রেড করা হয়, রেড করে সেখানে 2,500 টন আর্ট কার্ড সেখান থেকে পায়। এবং পরবর্তীতে যখন কাগজ সিন্ডিকেটরা কাগজ দেওয়া নেওয়া নিয়ে এদিক সেদিক করতেছিল, তখন সরকারিভাবে বিদেশ থেকে সম্ভবত 10,000 টনের মতো কাগজ, যেটার মূল্যমান হবে 110 কোটি টাকা। আমি শেষ করছি। করাপশনের অভিযোগ কেন উঠলো সেটা আমি জানতে পারছি না। জি, 110 কোটি টাকার একটা কাগজ আনে, সেই কাগজ আনার কিছুদিন পরে হঠাৎ করে খবরে আসলো সেই 110 কোটি টাকার কাগজে নাকি 400 কোটি টাকার রাখাল রাহা নামে একজন ব্যক্তি, যিনি ওখানকার দায়িত্বে ছিলেন, উনি হচ্ছে দুর্নীতি করছে, আর আমি হলাম রাখাল রাহার লোক। অথচ আমি রাখাল রাহার সাথে কোনোদিন সম্পর্কিত না, তার সাথে আমি কোনোদিন দেখাও করিনি এবং কথাও হয়নি আমার কোনোদিন। ঠিক এই খবরটা ঢাকা পোস্ট করে অল্প কিছুক্ষণের জন্য। যখনই আমি এর প্রতিবাদ করে আমার ফেসবুকে যখন আমি এটার পোস্ট দেই, ওনারা সাথে সাথে 10:36 মিনিটে এটাকে রিমুভ করে ফেলে। ঢাকা পোস্ট যদি সত্যিকারের কোনো পোস্ট করে থাকে তাহলে এটা রিমুভ করার কথা না, শেষ করতে হবে আপনাকে, রিমুভ করার কথা না। কিন্তু এটাকেই পরবর্তীতে ডেইলি ক্যাম্পাস এবং অন্যান্যরা ইনকিলাব সহ তারা শুধুমাত্র আমি 400 কোটি টাকার দুর্নীতি করছি এটার একটা কথা বলে, যেটার সাথে আমার বিলকুল কোনো সম্পর্ক নেই। আপনি বুঝতে পেরেছি আপনি যা বলছেন আপনার মতো করে। জি সাংবাদিক, আপনি যদি কিছু বলতেন জাস্ট 1 মিনিট। মানে আপনি তো রিপোর্টটি করেছেন, উনি বলছেন তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। জি না, আমাদের অনুসন্ধান যেটা এবং কর্মকর্তাদের ব্যবসায়ীদের যে বক্তব্য, সেখানে একটা কমিশন বাণিজ্য হয়েছে, সেখানে 400 কোটি টাকার লেনদেনের কথা বলা হয়েছে। সেখানে ওনার কি সম্পৃক্ততা? না, ওনার সাথে সম্পর্ক হলো যে ওনার সাথে যেসব সিন্ডিকেটের যেসব সদস্যদের বিরুদ্ধে উনি কথা বলছেন, আমাদের তানভীর মহোদয় যে কথা বলছেন, তাদের একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, হয় নাই তো।